এটা মহাকর্ষ চ্যাপ্টারের 7 নম্বর ক্লাস হচ্ছে। 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে মহাকর্ষ চ্যাপ্টারের, এটা 7 নম্বর ক্লাস। কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম বাড়িতে, তাই না? অঙ্কগুলো কিছুটা দিয়েছিলাম হোমওয়ার্ক বাড়িতে। যদি আমি দেখি, এরকম ছিল একটা দণ্ড। আচ্ছা, হ্যাঁ, প্রথম কোশ্চেন ছিল খুব সম্ভবত এটাই, যে ওই দণ্ড, তাই না? দণ্ড ছিল, তারপরে ছিল কি যে অনেকগুলো কণা ছিল এক্স অক্ষ বরাবর। এটা হয়েছে কার? এইটা ছিল কোশ্চেন। দেখ, ফার্স্ট কোশ্চেন লিখছি, এরকম ছিল, বলছে এটা হচ্ছে কিনা একটা এল দৈর্ঘ্যের দণ্ড আছে। এটা হচ্ছে কিনা একটা এল দৈর্ঘ্যের দণ্ড আছে এবং এর ভর আছে কত না, ক্যাপিটাল এম। ঠিক আছে, এর ভর আছে ক্যাপিটাল এম। তো এর এই সাইড থেকে ডি ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত হবে, মানে মহাকর্ষ বিভব কত হবে জিজ্ঞেস করেছে, এটা কোশ্চেন। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে আমরা ক্যালকুলেট করেছিলাম, অলরেডি ছিল। আচ্ছা দেখ, মহাকর্ষ বিভব আমি জাস্ট ফর্মুলা বলে দিচ্ছি কি, এটা যদি আমি যদি বলি একটা কণা স্মল এম, যারা আগে ছিলিস না বা দেখিসনি, স্মল এম ভরের কণার থেকে আর দূরত্বে তার মহাকর্ষীয় বিভবের ফর্মুলা কিনা মাইনাস ক্যাপিটাল জি, মানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, গুণ এই ভর বাই দূরত্ব। বাস, ফর্মুলা শুধু মনে রেখে দে, যারা আগে দেখিসনি তারা এইটুকু জানলেও হবে। এম ভর থেকে আর দূরত্বে মহাকর্ষের বিভব কত হচ্ছে না, মাইনাস জি, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র মহাকর্ষ ধ্রুবক, এম বাই আর। এখানে প্রবলেম হচ্ছে কি, যে এখানে না একটা কণা নেই যে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো। এখানে কি আছে, একটা দণ্ড আছে, রড আছে। তো এই রড থাকার জন্য প্রবলেম কি হচ্ছে, দেখ আমাকে এই পয়েন্টে বিভব বার করতে বলেছে, তাহলে ভর কোথায় কোথায় আছে? এত বড় যদি দণ্ড হয়, এখানে ভর আছে, এখানে আছে, প্রত্যেকটা বিন্দুতেই ভর আছে। একটা কণা নয় যে আমি করে দেব। আচ্ছা, যদি 3টে কণা হতো কোনোভাবে, ধরো এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে বিভব বার করতে বললে আমি কি করতাম, এই কণার থেকে দূরত্ব, এই কণার থেকে দূরত্ব, এই কণার থেকে দূরত্ব করে আমি 3টে বার করে যোগ করে দিতাম, কেন কি আমি 3টেকে গুনতে পারছি। কিন্তু এই দণ্ডের উপরে যত ভর আছে এদেরকে কি আমি গুনতে পারবো? গুনতে তো পারবো না। তো এখানে প্রসেস কি হচ্ছে, আমি কিরকম ভাববো, যে এই পয়েন্ট থেকে মানে যে পয়েন্টে বিভব বার করতে হবে, সেখান থেকে আমি গেলাম কত না, এক্স দূরত্বে। কত দূরত্বে? এক্স। এক্স দূরত্বে গিয়ে দণ্ডের উপরে আমি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ভাবলাম কত, ডিএক্স। বোঝা গেল? এখান থেকে এক্স দূরত্বে দণ্ডের উপরে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কত ভাবলাম, ডিএক্স হলো। এবার দেখ আমি কিরকম ভাবছি, যে এটা পয়েন্ট, এই পয়েন্টে বিভব বার করতে হবে, এক্স দূরত্বে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আছে ডিএক্স। যদি বলি এই ডিএক্স অংশের ভর কত, এই ডিএক্স দৈর্ঘ্যটার ভর কত, ওই কি নিয়মে কিরকম লিখবো, দেখ দণ্ডের দৈর্ঘ্য কত, এল, তাহলে প্রথমে লিখবো এল দৈর্ঘ্যে ভর সমান কত আছে, এম। পুরো দণ্ডটার ভর এম, তার দৈর্ঘ্য এল, তাহলে এল দৈর্ঘ্যে ভর আছে কত, এম। তাহলে একক দৈর্ঘ্যে ভর কত আছে, ঐকিক নিয়ম কর, এম বাই এল। তাহলে ওইটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স দৈর্ঘ্যে ভর কত আছে, এম বাই এল ইন্টু ডিএক্স। ঐকিক নিয়ম, কোনো সমস্যা আছে? নেই। তাহলে কি হলো, যে দণ্ডের উপরে আমি যদি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরি, তাহলে ওইটুকুটাতে কত ভর আছে, এতটা। তাহলে আমার কাছে কোশ্চেন দাঁড়িয়ে গেল কিরকম, এই পয়েন্টে আমাকে বিভব জিজ্ঞেস করেছে, তাহলে আমি এক্স দূরত্বে গিয়ে যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা ধরেছি তার ভর কত না, এইটা, এই ভর আছে, এইটুকু ভর আছে। তাহলে এইটুকু ভরের জন্য এই বিন্দুতে বিভব কত হবে, দেখ পুরো দণ্ডের জন্য বিভব যা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য বিভব কি হবে, ক্ষুদ্রই হবে। তো ওই এইটার জন্য বিভবকে আমি কি লিখবো, ডিভি, ক্ষুদ্র বিভব কত হবে, দেখ ফর্মুলা দেখ, মাইনাস জি তো হবে,
এখানে এইটুকু ছোট্ট অংশের ভর কত, এইটুকু ছোট অংশের ভর কত, তাহলে আমি ভর কত লিখবো এখানে, এখানে যেমন এম এর ভর, এই ভরটা এখানে লিখেছি, তাহলে এখানে এতটা ভর কত হচ্ছে m/l ইন্টু ডিএক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হলো, জি তো ধ্রুবক থাকছে, ওই অংশটার ভর কত এটা, বাই নিচে কি হবে, পয়েন্ট থেকে ভরটা কত দূরত্বে আছে, এক্স দূরত্বে, এক্স। এতটা পর্যন্ত লেখ সবাই, এতটা পর্যন্ত আগে লেখ সবাই, তারপরে বলছি। এখন দেখ হয়েছে কি, যে যে এইটুকু অংশের জন্য বিভব এটা হয়েছে, ঠিক আছে, এইটুকু অংশের জন্য বিভব এটা হয়েছে, তাহলে পুরো দণ্ডের জন্য বিভব কত হবে, পুরো দণ্ডের জন্য দেখ আমি বলেছি এইটুকু ক্ষুদ্র অংশের জন্য বিভব এটা হয়েছে, তাহলে পুরো দণ্ডটা, পুরো দণ্ড মানে কি, দেখ দণ্ড শুরু হয়েছে কোথা থেকে, তাহলে আমি লিখবো কি, সমগ্র দণ্ডের জন্য বিভব, সমগ্র দণ্ডের জন্য বিভব সমান, সমগ্র দণ্ডের জন্য বিভব সমান কি লিখবো, দেখ দেখ এখানে প্রথম কথা, আমাকে পুরো দণ্ডের জন্য বার করতে গেলে একটা ইন্টিগ্রেশন তো করতে হবে, বোঝা যাচ্ছে, ঠিক না, এখানে দেখ মাইনাস জি m/l dx/x, ঠিক আছে, এর আমি ইন্টিগ্রেশন তো করব, কিন্তু কোথা থেকে কতটা, কোথা থেকে কতটা, দেখ এখানে পরিবর্তন কি হচ্ছে এক্স, এখানে পরিবর্তন কি হচ্ছে এক্স, এক্স তো পরিবর্তন হচ্ছে, কিন্তু কোথা থেকে কতটা, দেখ পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে দণ্ড শুরু হচ্ছে কত দূরত্বে, ডি, এখানে আমি এক্স নিয়েছি কোথায়, পি বিন্দু থেকে দূরত্ব দণ্ডের উপরে না, তো যেখানে যেখানে ভর আছে তার জন্য তো বিভব হবে, তো পি বিন্দু থেকে কত দূরত্বে গেলে দণ্ডটা শুরু হচ্ছে, ডি তে, তাহলে ডি তে হলো শুরু, কোথায় শেষ হবে, পি বিন্দু থেকে ডি প্লাস এল এ, এখান থেকে এতটা হচ্ছে কত, ডি, এখান থেকে এতটা হচ্ছে কত, ডি প্লাস এল, তাহলে কত হবে না, ডি প্লাস এল, তাহলে লিমিট কত কত বসলো, ডি টু ডি প্লাস এল, এই কথা বলবি, ডি টু ডি প্লাস এল হয়েছে। এবারে একে দেখ ইন্টিগ্রেশন করতে হবে, ডি টু ডি প্লাস এল, প্রথমে বল এখানে ধ্রুবক কে কে আছে, দেখ জি মহাকর্ষ ধ্রুবক, জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে কি দণ্ডটার ভর, আর এল হচ্ছে কি দণ্ডটার দৈর্ঘ্য, ঠিক না, তো এখানে এগুলো তো সবই ধ্রুবক, তবে বাইরে বার করে নিলাম, জি ক্যাপিটাল এম বাই এল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কত হবে, ডি টু ডি প্লাস এল, ডি টু কত হচ্ছে, ডি প্লাস এল, ডি টু ডি প্লাস এল ইন্টিগ্রেশন করতে হবে, তাই না। এবারে আমাকে দেখে বল ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টো প্রসেস, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো প্রসেস, কার এখানে দেখ আমি যদি, তোদের কি মনে হচ্ছে যে একে আমি এক্স টু দি পাওয়ার -1 করে নেবো, নিয়ে করবো, দেখ যদি এক্স টু দি পাওয়ার -1 ও করিস, একে এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স ও যদি করিস, এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স যদি করিস, তাহলে কি হবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী দেখ -1 পাওয়ারে কি হবে 1 যোগ, -1 পাওয়ারে কি হবে 1 যোগ করলে কি হবে, নিচে 0 হয়ে যাবে, নিচে 0 মানে তো অসংজ্ঞাত, অ্যাকচুয়ালি এটা এর ফর্মুলা নয়, ln x, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যে ইন্টিগ্রেশনের ফর্মুলা জেনেছি x টু দি পাওয়ার n dx, এর যে আমরা ফর্মুলা জেনেছি সেটা কি জেনেছি, n টু দি পাওয়ার x টু দি পাওয়ার n+1 বাই n+1, এটা তখনই হবে যখন n নট ইকুয়ালস টু -1, মানে n এর মানটা -1 হওয়া যাবে না। ইন্টিগ্রেশনে যে ফর্মুলা x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি, পাওয়ারে 1 যোগ হবে বাই ওটা ভাগ হবে, এই ফর্মুলাটা তখন ভ্যালিড হবে n যদি -1 না হয়, অন্য কিছু হলে চলবে, তাহলে n-1 মানে কি, x টু দি পাওয়ার -1 মানে কি 1/x, অ্যাকচুয়ালি 1/x কার ডেরিভেটিভ, d dx log x বেস e,
এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। বোঝা গেল? মনে রেখে দে, যাদের ডেরিভেটিভের ফর্মুলা তো মনে রাখতেই হবে। ডি ডিএক্স লগ এক্স বেস ই হলে তার তার ফর্মুলা কত হচ্ছে 1/x। আচ্ছা, লগ এক্স বেস ই কে আমরা কি লিখি? ln x। ln x মানে কি? ন্যাচারাল লগারিদম। এই ডি ডিএক্স, এই যে লগ এক্স লিখেছি না বেস ই, একে অনেকে ln x লেখে। ln x এর ডেরিভেটিভ কি হচ্ছে? 1/x। ঠিক? তাহলে এখানে সাইড বাই সাইড থেকে কি লিখতে পারি, যেখানে যে এটা একটা ফর্মুলা, এই যে আমি লিখে দিচ্ছি ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের দুটো ফর্মুলা লিখে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে x টু দি পাওয়ার n প্লাস 1/n+1 কখন হবে না? যখন nটা -1 না হচ্ছে, তখন ইন্টিগ্রেশনের ফর্মুলা। এগুলো কোথায় লিখবি? সাইড বাই সাইড লিখে দে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, রিভিশনও হয়ে যাবে। তাহলে এখানে ডি ডিএক্স বাই এক্স, তার মানে এটা 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে? ln x। তাহলে এখানে কি হবে? -gm/l। এখানে কত হবে? ln x। লিমিট কত হবে? ডি টু ডি প্লাস এল। এখান থেকে এই পুরোটা সাইডে লিখে নে, এটা এটা সাইডে লিখে নে, খাতার সাইডে, ডান সাইডে। আর এ তো কন্টিনিউ চলছে, লিখতে থাকবি কিন্তু ফার্স্ট। না লিখলে কি? ইন্টিগ্রেশন হওয়ার পরে আমরা কি করি? লিমিট বসাই, ঠিক না? কি করব? এখানে মান বসাবো, কত হবে? দেখ ওখান থেকে -gm/l আছে। এ কি হবে? এখানে দেখ ln x আছে, এখানে উপরে কত আছে? d প্লাস এল, নিচে আছে কত? d। তো লিমিট বসাতে হবে, কি হবে? x এর জায়গায় প্রথমে হবে d প্লাস এল, দেখ ওখানে কি আছে? ln x এর জায়গায় কত হবে? d প্লাস এল, হয়ে গেল আপার লিমিট। তারপরে কি হবে? মাইনাস ln x এর জায়গায় কত হবে? d, ঠিক না? ln মানেই কিন্তু লগ। আচ্ছা, লগ এ মাইনাস লগ বি মানে কি হয়? লগ এ বাই বি। আর লগ এ প্লাস লগ বি মানে কি হয়? লগ এ গুণ বি। মানে লগের ক্ষেত্রে যোগ হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর বিয়োগ হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে উত্তর কি দাঁড়াবে? এগুলো আমি মুছে দিচ্ছি উপরে, কারো টুকতে আছে নাকি? বাকি আছে নাকি? মুছে দিচ্ছি উপরে। তো কত হবে? দেখ এটা এখানে উত্তর হয়ে যাবে যে, হ্যাঁ, ভি হবে কত না? -gm/l। এখানে আমি লিখতে পারি ln, ln কত হবে না? d প্লাস l/d। এটাই হলো উত্তর। তাহলে পি বিন্দুতে বিভবের ফর্মুলা কি হচ্ছে? এটা। আচ্ছা, কেউ যদি মাইনাসকে ভেতরে প্রবেশ করার, তাহলে কি হতো? মাইনাসকে যদি ভেতরে নিতিস তাহলে কি হতো? দেখ gm/l হতো, মাইনাস ভেতরে নিয়ে গেলে কি হতো? ln d হয়ে যেত, আর এর সামনে মাইনাস চলে যেত, মানে ln d প্লাস l হয়ে যেত না? তখন কি দাঁড়াতো? gm/l। তখন হতো ln, ওপরে হতো d, নিচে হতো d প্লাস l। ঠিক আছে? এটা দিলেও হবে, এটা দিলেও হবে, মহাকর্ষীয় বিভব এখানে হচ্ছে। ঠিক? ঠিক আছে না? অসুবিধা নেই, চলো। এরপরে কোশ্চেন ছিল, যে ওই বিভব বার করতে বলেছে, বাট কোশ্চেন ছিল এরকমই, কি আছে পরের কোশ্চেন। সবার লেখা হয়ে যাক, পুরোটা পুরোটা মুছে দিয়েই লিখছে। হ্যাঁ, দেখি খাতাটা, দেখি কতটা ছিল আগে। হ্যাঁ, এটা বর্গক্ষেত্রটা আছে না? আচ্ছা, ঠিক আছে, দেখছি। চলো, এর পরে কোশ্চেন আছে, দেখ
অনেকগুলো ভর ছিল। এই ভালো করে দেখ এটা কি বলছি। এখানটায় এটা হচ্ছে কি না, এক্স অক্ষ আছে, এদিকে ওয়াই অক্ষ আছে। কি জিজ্ঞেস করছে, যেখানে এটা হচ্ছে 1,0, এখানে কত আছে 2 কেজি, 2 কেজি। এটা হচ্ছে কত না 2,0, এখানেও আছে 2 কেজি। তারপরে আছে 4,0, এখানেও আছে 2 কেজি। তারপরে 8,0, এখানে আছে 2 কেজি। এরপরে আছে 16,0, এখানেও আছে 2 কেজি। এরকম করে কিন্তু চলছে অসীম পর্যন্ত। ঠিক, কোশ্চেন কি ছিল, যে মূল বিন্দুতে বিভব মানে ভি ও জিজ্ঞেস করেছে। কোশ্চেন লিখবি সবাই, যারা যার লেখা নেই। ও বিন্দুতে বিভব জিজ্ঞেস করেছে, ও বিন্দুতে বিভব। তো এই কোশ্চেন কিন্তু আগে থেকে আরো সহজ। তো আমরা এখানে দেখব কি, যে প্রত্যেকটা কোণার জন্য এক এক করে আমরা দেখব বিভব কি কি হচ্ছে। প্রথমে দেখ, ও বিন্দুতে আমি যখন বিভব লিখব তখন লিখছি, দেখ প্রথমে এই 2 কেজি ভর হতে মূল বিন্দুর দূরত্ব কত 1, এই 2 কেজি ভর হতে মূল বিন্দুর দূরত্ব কত 1। তাহলে আমি 2 কেজির জন্য মহাকর্ষীয় বিভব কত লিখবো, মাইনাস জি তো থাকবে, ভর কত 2, জি এম বাই আর কত দূরত্বে 1, তাই না, মাইনাস জি এম বাই আর। এম ভর, তার থেকে আর দূরত্বে বিভব কত, মাইনাস জি এম বাই আর। তাহলে এখানে মাইনাস জি এম কত 2 বাই আর কত 1, তারপরে মাইনাস জি এম কত 2, এর থেকে এই ভরটার দূরত্ব কত 2, তাহলে কি এটা কত 2,0, তাহলে এখান থেকে দূরত্ব কত 2 হচ্ছে। তারপরে আবার কত হবে, মাইনাস জি, এরও ভর কত 2, মূল বিন্দু থেকে দূরত্ব কত 4, তাই না। তারপরে আবার কত হবে, মাইনাস জি, ভর কত 2, মূল বিন্দু থেকে দূরত্ব কত 8। এরকম করে চলছে, এরকম করে চলছে, ক্লিয়ার, এরকম করে চলছে, হয়েছে। তারপরে এই ইনফিনিটি পর্যন্ত চলছে না, ইনফিনিটি পর্যন্ত চলছে। এখান থেকে বল যে কমন কি আসবে, -2g। কমন যদি আসে, এটা কত হচ্ছে 1, প্লাস হাফ, প্লাস 1/4, প্লাস 1/8, পরে 1/16, এরকম করে করে চলছে। চলো এত পর্যন্ত লেখ, এত পর্যন্ত লেখ আগে। এরপরে কি হবে এটাকে, এটা দেখ -2g, এটা কি, এটা অসীম গুণোত্তর প্রগতি। অসীম গুণোত্তর প্রগতির যোগফল কি হয়, প্রথম পদ যদি এ হয় তাহলে এ বাই 1 মাইনাস, যেটা বারবার গুণ করছি মানে সাধারণ অনুপাত। তো এখানে বল এই অসীম গুণোত্তর প্রগতির প্রথম পদ কে 1, 1 এর সঙ্গে প্রথমে আমি কত করেছি হাফ, তারপরে আবার হাফ গুণ করলে 1/4, আবার হাফ গুণ করলে 1/8, আবার হাফ গুণ করলে 1/16। তাহলে এখানে প্রথম পদ কে 1, নিচে কি হবে 1 মাইনাস, বারবার কত গুণ করছি হাফ, কথা বলিস না নিজেদের, ওই কথা বলিস, -2g কত হচ্ছে 1/1 মাইনাস হাফ মানে কত হচ্ছে হাফ, 2 ওপরে উঠে যাবে, 2 ওপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে এটা -4g। তাহলে উত্তর কত হচ্ছে -4g, -4g। অসুবিধা তো নেই, ঠিক আছে, -4g কমপ্লিট লিখে নে সবাই। -4g, তোর -4g উত্তর এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন 4g চলে না, 5g চলে, তারপর মাইনাস, -4g মানে কি ফোন এসে ঘুরে চলে যাবে, তাই তো, না না এরকম কিছু না। ক্লিয়ার, অসুবিধা নেই। এরপরে কোশ্চেন কি ছিল, একটা চতুর্ভুজ ছিল, তাই না, কি
আচ্ছা, দুদিকে ভর ছিল, চতুর্ভুজ ছিল নাকি? এটা হয়ে গেছে। এরকম কোশ্চেন ছিল না যে একটা ভর কত বল, একটা ভর কত আছে এম, 4m, আর একটা কত আছে 64m, আচ্ছা 64m, এদের মধ্যে গ্যাপ কত আর কি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, বলেছে কিনা যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভব। এখানে হবে কি দেখ, ফোর, এই ভরটাও, ধরো আমি যদি এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মানে কি, একক ভরের উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল। আমি যদি এখানে কোথাও 1 কেজি কে রাখি, তাহলে এ এদিকে টানবে, এও এদিকে টানবে, তাই না, দুজন। তো কোনো একটা পয়েন্টে দুজনের যে আকর্ষণ বল সমান সমান হয়ে যাবে, তো ওই জায়গাটাতে মোট বল শূন্য হয়ে যাবে। ওটাই হচ্ছে কি না নিষ্পন্দ বিন্দু বলতে পারি, নিউট্রাল পয়েন্ট বলতে পারি। এখানে কোশ্চেন বলছে যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুতে মহাকর্ষ বিভব কত। আমরা এর একটা শর্টকাট ফর্মুলা বলেছিলাম কি, যে আমি যদি দেখি এটা এটা হচ্ছে 4m আর এটা হচ্ছে 64m, আমাকে বল কে বড়, এখানে এটা বড় আর 4m ছোট। তো এর কি বলছে যে কোথায় জিরো হবে তার একটা শর্ট ফর্মুলা কি, যে ছোট, আমি ধরে নিচ্ছি ছোটটার থেকে এক্স দূরত্বে আমি নিউট্রাল পয়েন্ট পাবো। তো এই এক্স এর ফর্মুলা, এক্স এর মান কত হবে, এক্স সমান এদের মাঝে মোট দূরত্ব কত আর, তাহলে উপরে হবে কত আর, নিচে কি হবে না রুট ওভার এম বিগ মানে বড়টার ভর বাই এম স্মল মানে ছোটটার ভর প্লাস 1, ডাইরেক্ট, ঠিক আছে, এমনি প্রসেস করে আসা যায়, বাট এখান থেকে আসতে পারি। তাহলে ছোটটার থেকে দূরত্ব কত হবে না মোট দূরত্ব আর বাই রুট ওভার, এখানে বড়টার ভর কত 64m, 64m, ছোটটার ভর কত 4m প্লাস 1, তাহলে উত্তর কত হচ্ছে আর বাই রুট ওভার এম কেটে গেলে 16, রুট ওভার 16 প্লাস 1 মানে কত হচ্ছে আর বাই 5। তাহলে এম থেকে কত দূরত্ব হচ্ছে না আর বাই 5। তো আমি তাহলে এখান থেকে 4m থেকে, তাহলে 4m থেকে এটা হচ্ছে 64m, তাহলে নিউট্রাল পয়েন্ট আমি ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তাহলে 4m থেকে নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স কত না আর বাই 5। তাহলে বল 64m থেকে কত দূরত্ব হবে, দেখ পুরোটা কত, পুরোটা তো আর, পুরোটা কত আর, এতটা যদি আর বাই 5 হয় তাহলে বাদ বাকিটা কত হবে আর মাইনাস আর বাই 5 হয় কিনা, পুরোটা আর, এইটুকু যদি আর বাই 5 হয়ে যায় তাহলে বাদ বাকি কত আর মাইনাস আর বাই 5, তাহলে 5 হচ্ছে এখানে লসাগু 5 আর মাইনাস আর মানে 4r। এত পর্যন্ত ঠিক আছে, এটুকু আগে লেখ সবাই এত পর্যন্ত। তাহলে আমাকে পি এই নিউট্রাল পয়েন্টে বিভব বার করতে হবে এখন, ভি নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্টে আমাকে এখন বলছে বিভব বার করতে। কোশ্চেন ছিল না যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে, এই যে এই বিন্দুটা, এটা এমন একটা বিন্দু যেটা 4m থেকে r বাই 5, 64m থেকে 4r বাই 5 দূরত্বে আছে। তো এই বিন্দুতে আমাকে বিভব বার করতে হবে। তো বিভব আমরা কিরকম বার করি, 4m এর জন্য বিভব, 64m এর জন্য বিভব, তাহলে কি বিভব স্কেলার রাশি, ডাইরেক্ট আমি যোগ করব। 4m এর জন্য বিভব কি হবে মাইনাস জি, এর ভর কত না 4m বাই নিচে কি হবে দূরত্ব, দূরত্ব কত না আর বাই 5, অসুবিধা আছে, মাইনাস জি ইন্টু ভর বাই দূরত্ব। তারপরে 64 এর জন্য বিভব কত হবে মাইনাস জি, ওর ভর কত 64m বাই দূরত্ব কত না 4r বাই 5। ক্লিয়ার হচ্ছে কিনা বল। এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে নেব, কত হবে না মাইনাস, এটা হয়ে যাবে কত না 20 gm বাই আর, আর এটা হয়ে যাবে কত না মাইনাস,
এখান থেকে একটা 4 কেটে যাবে, ওপরে হবে 16, আর 5 গুণ হবে হলে কত হবে 80 জিএম বাই আর, তাই না? 80 জিএম, দেখ 4 দিয়ে কাটলে 16, 16 5 80, তাহলে উত্তর কত হয়ে যাবে এখানে? উত্তর হয়ে যাবে -100 জিএম বাই আর, -100 জিএম বাই আর হয়ে যাবে অ্যান্সার। একদম স্টেপ বাই স্টেপ, কারোর কোনো অসুবিধা তো নেই, ঠিক আছে? দেখ নিউট্রাল পয়েন্ট বার করেছি, তারপরে আমি প্রত্যেকটার জন্য বিভব বার করে আমি জুড়ে দিয়েছি। আর কোনো কোশ্চেন ছিল? আর ছিল না, ঠিক আছে। এরপরে নেক্সট টপিক আসবে, এবার লিখতে হবে সবাইকে। হয়েছে? চলো এবারে হেডিং লেখ যে পৃথিবী পৃষ্ঠ হতে লেখ, হেডিং লেখ পৃথিবী পৃষ্ঠ হতে কোনো উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে কোনো উচ্চতায় কোনো বস্তুকে নিয়ে যেতে কৃতকার্য বা স্থিতিশক্তির পরিবর্তন, দুটোই একই। দেখ দুটোই একই কিনা। কৃতকার্য মানে কি? কে কৃতকার্য করছে? ধরো আমি একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে যাচ্ছি, তাহলে আমার দ্বারা কৃতকার্য, ডাব্লিউ এক্সটার্নাল। এই কৃতকার্য বা বস্তুটা স্থিতিশক্তির পরিবর্তন, দুটো কেন একই হচ্ছে? তোরা এটা পড়েছিলি যে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ। কার কার মনে আছে এটা? এটা তো মনে আছে যে স্থিতিশক্তির পরিবর্তন সমান সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য, মাইনাস এখানে সংরক্ষী বলকে মহাকর্ষ বল। আচ্ছা, সংরক্ষী বলের বিরুদ্ধে কে কাজ করছে? আমি। মানে এখানে আরো একটা লেখা যায় ডাব্লিউ এক্সটার্নালও লেখা যায়। কেন কি? এখানে দেখ আমি লিখেছি ডাব্লিউ কনজারভেটিভ, সামনে মাইনাস, মানে কি সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য। এখানে মহাকর্ষ বল কোন দিকে কাজে, অভিকর্ষ বল কোন দিকে কাজে লাগছে? নিচের দিকে। আর আমি বস্তুকে নিয়ে যাচ্ছি কোন দিকে? উপরের দিকে। তাহলে আমার দ্বারা কৃতকার্য মহাকর্ষ বল দ্বারা কৃতকার্যের বিপরীত, মানে মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ মানে ডাব্লিউ এক্সটার্নাল, তাই না? হচ্ছে কোনো বস্তুকে যখন আমি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে বলছে কি কত কৃতকার্য হবে, মানেই স্থিতিশক্তির পরিবর্তন, দুটো একই জিনিস। তাহলে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির পরিবর্তন সমান ডাব্লিউ এক্সটার্নাল লিখতে পারি বা মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ লিখতে পারি। এবারে লেখ, এর উত্তর লিখছি। লেখ ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ওকে, পৃথিবী পৃষ্ঠে স্মল এম ভর আছে, পৃথিবী পৃষ্ঠে স্মল এম ভর আছে, ঠিক না? চলো, পৃথিবী পৃষ্ঠে স্মল এম ভর আছে। লেট এই মুহূর্তে স্মল এম ভরের মহাকর্ষীয় স্থিতি শক্তি, ইউ ইনিশিয়াল লিখলাম। এই মুহূর্তে স্মল এম ভরের মহাকর্ষীয় স্থিতি শক্তি কত হবে? দেখ আমি কি বলেছি, দেখ এখন পৃথিবী পৃষ্ঠে আছে, এরপরে আমি একে এই উচ্চতায় নিয়ে যাব, ঠিক না? এরপরে আমি কি করব, এই উচ্চতায় নিয়ে যাব। তো মহাকর্ষীয় স্থিতি শক্তি কি হয়? দেখ
এটা হচ্ছে m1 ভর, এটা হচ্ছে m2 ভর, এদের মধ্যে গ্যাপ r। তো এদের মহাকর্ষীয় স্থিতিশক্তি আমি পোটেনশিয়াল এনার্জিও লিখতে পারি বা ইউও লিখতে পারি। কত না মাইনাস জি একজনের ভর আরেকজনের ভর বাই এদের মধ্যে গ্যাপ। আগের দিন দেখিয়েছিলাম এটা। তাহলে পৃথিবী একটা কি নিরেট গোলক। যখন আমি পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর বাইরে এই সমস্ত পয়েন্টের কথা বলবো, তখন পৃথিবীর সমস্ত ভরকে তার কেন্দ্রে আমি ভাবতে পারি, ঠিক না? তাহলে এখানে কি রকম দাঁড়ালো যে পৃথিবীর সমস্ত ভর যদি তার কেন্দ্রে থাকে, তাহলে ক্যাপিটাল এম পৃথিবীর কেন্দ্রে আছে, আর স্মল এম কোথায় আছে? পৃথিবীর পৃষ্ঠে। তাহলে ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে গ্যাপ কত? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই মুহূর্তে স্মল এম ভরের স্থিতিশক্তি কত হবে? মাইনাস জি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ওইটার ভর স্মল এম বাই ওদের মধ্যে গ্যাপ ক্যাপিটাল আর। অসুবিধা তো নেই, ঠিক আছে। চলো দেখ, এগুলো লিখতে হবে না, এগুলো তো বললাম। এটা এটা সাইডে ফর্মুলা কেউ লিখতে পারিস, যার আগে অসুবিধা আছে সে ফর্মুলাটা লিখতে পারিস। হয়ে গেছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে থাকাকালীন স্থিতিশক্তি এটা। এবারে আমি কি করব, বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যাব। এতটা ধরো এই উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে, এটা ছিল ইনিশিয়াল আর এটা হচ্ছে কি ফাইনাল, ঠিক? এরপরে লেখ এম ভরের বস্তুটিকে, এতটা লেখা হওয়ার পরে লেখ এম ভরের বস্তুটিকে, এম ভরের বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ হতে, এম ভরের বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় নিয়ে গেলে, এম ভরের বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় নিয়ে গেলে ওই বিন্দুতে, ওই বিন্দুতে, ওই বিন্দুতে কণাটির মহাকর্ষীয় স্থিতিশক্তি, এটা কি হয়ে যাবে ফাইনাল পয়েন্ট। তাহলে ইউ এফ সমান, এইবারে দেখ পৃথিবীর মোট ভর ওর কেন্দ্রে আছে আমি ধরে নিয়েছি, তাই না? দেখ দেখ পৃথিবীর মোট ভর কেন্দ্রে আছে ধরে নিয়েছি। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত? আর। পৃষ্ঠ থেকে আরো এইচ উচ্চতায়, তাহলে মোট কত হলো? আর প্লাস এইচ। তার মানে এখন কি হচ্ছে, এম এটা পৃথিবীর কেন্দ্রে আছে, পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর, সেখান থেকে আরো এইচ, তাহলে কতটা হলো? স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে গ্যাপ কত? আর প্লাস এইচ। তাহলে এখন স্থিতিশক্তি কত? মাইনাস জি একজনের ভর ক্যাপিটাল এম আরেকজনের ভর স্মল এম বাই নিচে হবে কত না আর প্লাস এইচ। একদম ইনিশিয়াল হলো ফাইনাল হলো। এবারে লিখবো কি যে সুতরাং কৃতকার্য সমান, কৃতকার্য, হ্যাঁ কি লিখে দিয়েছে, সুতরাং কৃতকার্য সমান, কৃতকার্য কার কৃতকার্য? এই যে যে নিয়ে গেছে ডাব্লিউ এক্সটার্নাল। কৃতকার্য মানে কি? স্থিতিশক্তির পরিবর্তন। কৃতকার্য সমান স্থিতিশক্তির পরিবর্তন, পরিবর্তন। যে কোনো জিনিসের পরিবর্তন মানে কি বোঝায়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ঠিক আছে? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইউ ফাইনাল কত না মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ, মাইনাস অফ ইউ ইনিশিয়াল আবার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এর সামনে চলে আসবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এত পর্যন্ত ঠিকঠাক আছে। এরপরে আমি কমন নিতে পারি, কি কি কমন নিতে পারি? জি ক্যাপিটাল এম স্মল এম আমি কমন নিতে পারি।
নিলে কি হবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে 1/r মাইনাস 1/r প্লাস এইচ। কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, এতটা লেখ, তারপরে আমি মুছবো এটাকে। হয়েছে, এতটা বলতে হলো। এবার এখানে আমরা কি করব, একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। যে কি লিখবো দেখ, তাহলে W সমান কত হচ্ছে না, জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে লসাগু কত হচ্ছে আর হোল ইন্টু আর প্লাস এইচ, এখানে সামনে চলে আসবে আর প্লাস এইচ মাইনাস আর, আর কেটে গেছে, তাহলে কত হবে না, জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এইচ বাই আর হোল ইন্টু আর প্লাস এইচ, একদম। তারপরে তারপরে এখানে আমি লিখতে পারি, দেখ নিচ থেকে আমি আরো একটা আর কমন নিচ্ছি, জি ক্যাপিটাল এম স্মল এম এইচ, নিচে তো আর অলরেডি ছিল, ওর ভেতর থেকে আমি আরো একটা আর নিলাম, নিলে কি হবে 1+h/r, ঠিকঠাক আছে। তাহলে কত হয়ে যাবে না, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এম এইচ বাই 1+h/r। কিছু এটাকে আগে দেখেছিস মনে হচ্ছে, gm/r²। gm/r² মানে কি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এটা যে পৃথিবী, এর ব্যাসার্ধ এম, সরি এর ভর এম, ব্যাসার্ধ আর, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত ছিল, gm/r²। তাহলে এটা কত হয়ে যাবে না, এই পুরোটাকে আমি কি লিখবো না, জি, এই পুরোটাকে কি লিখবো, স্মল জি, বোঝা গেল। তাহলে কত হয়ে যাবে, স্মল জি এম এইচ বাই 1+h/r, এটাকে একটু গুছিয়ে লিখলে কত হবে, এম জি এইচ বাই 1+h/r। ফাইনাল অ্যান্সার এটাই, W সমান এম জি এইচ বাই 1+h/r। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা কার্যশক্তি চ্যাপ্টারে পড়েছিলাম কি, আচ্ছা এটা আগে লেখা কমপ্লিট কর তারপরে বলছি। ফাইনালি কিন্তু এটা মনে রাখতে হবে, বাকি ক্যালকুলেশন অত বাস এরকম করা হয়েছে, ফাইনালি কিন্তু এটা মনে রাখতে হবে। কত হলো, mgh, এটা কোথাও দেখেছিস মনে হচ্ছে, mgh, mgh কি দেখেছিস, দেখ পৃথিবী পৃষ্ঠ হতে এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কৃতকার্যই ছিল mgh, মনে পড়ে mgh। তাহলে আজকের কেন চেঞ্জ হয়ে গেল ফর্মুলা এখানে, অ্যাকচুয়ালি আমরা কার্যশক্তি চ্যাপ্টারে যে পড়েছিলাম, এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুলতে গেলে কৃতকার্য mgh, ওখানে অ্যাকচুয়ালি আমরা জি কে ধ্রুবক ধরেছিলাম, যে খুব একটা বেশি উচ্চতায় নয়, পৃথিবী পৃষ্ঠ থেকে দেখা গেল 10 মিটার, 20 মিটার, 50 মিটার, মানে ছোট দূরত্ব পৃথিবী পৃষ্ঠ থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা জিটাকে আমরা ধ্রুবক ধরে ক্যালকুলেশন করতাম। আজকের যে ফর্মুলা এসছে, এখানে কিন্তু আমরা অনেক বেশি উচ্চতায় যাচ্ছি, সেক্ষেত্রে দেখ এখানে ভাব, যদি এই ফর্মুলাতে আমি বলি যে এইচ অনেক ছোট আর এর থেকে, যদি যদি এইচ হচ্ছে আর এর থেকে অনেক ছোট হয়, তাহলে এইচ বাই আর কত হয়ে যাবে, প্রায় জিরো। এইচ ছোট, আর অনেক বড়, ছোট সংখ্যাকে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে, প্রায় জিরো। তাহলে ফর্মুলাতে কি হয়ে যাবে, দেখ এখানে কৃতকার্যের ফর্মুলাতে কি চলে আসবে না, ডাব্লিউ সমান, উপরে তো আছে mgh, নিচে কত আছে 1 প্লাস এ পুরোটা জিরো বসিয়ে দে, তাহলে উত্তর দেখ সেই mgh ঘুরে এসছে, দেখছিস। তার মানে কি, ক্ষুদ্র উচ্চতায় তুললে আমার ফর্মুলা mgh ভ্যালিড হয়ে যাবে, বাট খুব বেশি উচ্চতায় উঠলে তখন কি হবে না, এটা আসবে। বোঝা গেল। হ্যাঁ, তাহলে আমরা কার্যশক্তি চ্যাপ্টারে যেটা পড়েছিলাম, যে এম ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলতে কৃতকার্য mgh, ওটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, বাস আমরা নিচ্ছিলাম ওখানটায় যে জি কে ধ্রুবক ধরে। অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক হচ্ছে এই ফর্মুলা। এখান থেকে এবার কিছু কিছু কোশ্চেন আসবে, লেখ কোশ্চেন, লেখ, লেখা হয়ে গেছে সবার, এখান থেকে কোশ্চেন লেখ।
পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ উচ্চতায় উচ্চতায় m ভরের বস্তুকে তুলতে কৃতকার্য কত হবে? করে ফেল, ফর্মুলায় বসালেই হবে। পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ উচ্চতায় m ভরের বস্তুকে তুলতে কৃতকার্য কত হবে? আচ্ছা, এই ফর্মুলাতে এগুলো দেখ, স্মল m হচ্ছে কি, যে ভরটাকে আমি উপরে তুলছি, g হচ্ছে কি, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে কি না, পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় নিয়ে যাচ্ছি, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে এটা তো ফর্মুলা w সমান mgh বাই 1 প্লাস h বাই r, এটা তো ফর্মুলা। এখানে বলেছে যে পৃথিবী পৃষ্ঠ হতে যে উচ্চতাটায় তুলতে হবে সেই উচ্চতাটা কত না, পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ মানে 3r। তাহলে এখানে কত হয়ে যাবে, mg h এর জায়গায় কত হয়ে যাবে 3r, আর নিচে কত হবে 1 প্লাস h এর জায়গায় হয়ে যাবে 3r বাই r, আর আর কাটলো, তাহলে কত হচ্ছে 3mgr বাই 1 প্লাস 3 মানে কত হলো 3mgr বাই 4, 3mgr বাই 4। ঠিক আছে কিনা? হ্যাঁ, একদম। এতটা পর্যন্ত সবাই দেখ, বল কারো কোনো ডাউট আছে কিনা, অসুবিধা আছে কিনা, যতটা পড়া হলো হয়েছে? একবার দেখে নে যে কারোর কোনো অসুবিধা আছে কিনা, যতটা পড়া হলো। এরপরে কিছু অঙ্কতে যাব, তারপরে মুক্তি বেগ বা মুক্তি দ্রুতি, এসকেপ ভেলোসিটি, বাইন্ডিং এনার্জি, এ সমস্ত কিছু আছে। চলো এবার দেখ, কিছু কোশ্চেন দিচ্ছি দেখ। কোশ্চেন হচ্ছে যে এখানে একটা ভর আছে m, এখানে একটা ভর আছে m, এবং এর থেকে 4r ডিস্টেন্সে একটা ভর আছে কত না 2m, 2m, ঠিক, একটা ভর m এবং সেখান থেকে 4r ডিস্টেন্সে আরেকটা ভর আছে কত না 2m, ঠিক আছে। এবারে কি বলছে, এই যে m ভর না, এটা হচ্ছে ফিক্সড, মানে একে আমি কোথাও ধরে রেখেছি, আর 4m টা 2m হচ্ছে কিনা ফ্রি, ক্লিয়ার? তো কি হবে, দুজনের মধ্যে তো আকর্ষণ হবে, মহাকর্ষ আকর্ষণ বল হবে। তো কি হবে, দুজনেই যদি ফ্রি হতো তাহলে দুজনেই পরস্পরের দিকে আসতো, কিন্তু এখানে কি একজনে ফিক্সড আছে, একজন ফ্রি আছে, তাহলে এখানে কে একমাত্র আসতে পারবে, 2m, কেবলমাত্র আসতে পারবে কি 2m। তো এই ছবিটা আঁকার পরে লেখ, ছবিটা আগে এঁকে নে, তারপরে লেখ যে আগে ছবিটা এঁকে নে, তারপরে কোশ্চেনটা বলছি। এখানে কোশ্চেন হলো যে 2m ভরের বস্তুটিকে ছেড়ে দিলে যখন m এবং 2m এর মধ্যে ব্যবধান স্মল আর হয়, তখন 2m ভরের কণাটির বেগ কত হবে? 2m ভরের কণাটির বেগ কত হবে? ঠিক আছে, একটু আগে আগের যে কোশ্চেনটা করেছিলাম না, সেটা নিট 2019-এ ছিল, কেউ সাইডে লিখে রাখতে পারিস। কেন লিখতে বলছি, কেন কি এরপরে কিছু কিছু কোশ্চেন
আসবে, যেগুলো যেই বা নিটের পিওয়াই কিউ আমি দিচ্ছি, নিট 2019-এর কোশ্চেন আগেরটা, এটাও নিটে পড়েছে বাট আমি সাল জানি না, এটাও নিটে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, নিট দেওয়ার দরকার নেই, নিট আর যেই অলরেডি তোদের বাড়িতেই চলে এসছে। কেন কি এই বছর এইচএস এর কোশ্চেন অলরেডি 6টা যেই মেন থেকে ছিল 35টার মধ্যে। ঠিক আছে, এইচএস এ যেই মেন থেকে 6টা কোশ্চেন, মানে যেই মেনের ধাঁচের যে কোশ্চেন পুরো এক্সাক্ট নয়, ডেটা জাস্ট একটু আধটু, বাট প্যাটার্ন যদি বলি 6টা কোশ্চেন যেই মেনের থেকে ছিল। হ্যাঁ, তো এটা কোশ্চেন ঠিক না। তো এখানে কি হবে প্রথমে, এখানে আমি যদি বলি এখানে কোন বল কাজ করছে, মহাকর্ষ বল, আর কোনো বল আছে? মহাকর্ষ বল ছাড়া আর কোনো বলই নেই। তো এখানে মহাকর্ষ বল হচ্ছে কি একটা সংরক্ষী বল, হ্যাঁ কি না, সংরক্ষী বল। তো সংরক্ষী বল দ্বারা যদি কৃতকার্য হয়, মানে কোনো যদি অসংরক্ষী বল না থাকে, তাহলে আমরা সেখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কাজে লাগাতে পারি। মানে এখানে যেটা কাজে আসবে সেটা হচ্ছে কি সিওএমই, মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে কি? মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে কি? মানে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। আমি যদি বলি ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়ালে পোটেনশিয়াল এনার্জি, মানে প্রাথমিক মোট যান্ত্রিক শক্তি সমান কি হবে ফাইনালে কাইনেটিক এনার্জি আর ফাইনালে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি দেখছি কি ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি, ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি দেখ, ইনিশিয়াল কোনটা, যখন এইরকম সিচুয়েশন ছিল এটা ইনিশিয়াল, এটা কিন্তু ইনিশিয়াল মানে প্রথমে এরকম ছিল, ঠিক না। ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে, ফাইনাল হচ্ছে এই যে যে এম কিন্তু ফিক্সড আছে, এম ফিক্সড আছে, আর ফাইনাল কিন্তু এম আর টু এম এর মধ্যে গ্যাপ কত হবে আর, এই যে বলেছে দেখ, যখন এম আর টু এম এর মধ্যে গ্যাপ আর হয়, তখন দেখ এই টু এম ভরের বস্তু কণাটা আমি ধরে নিচ্ছি এদিকে ভি বেগে আসছে, আর এই ভি জিজ্ঞেস করেছে কণাটির বেগ কত হবে ভি, টু এম ভরের কণাটা ধরো ভি বেগে আসছে, তাহলে ভি জিজ্ঞেস করছে। তো দেখ এখানে আমি যদি বলি যে এখানে ইনিশিয়াল মানে প্রাথমিক ভাবে গতিশক্তি, মানে দুজনের মোট গতিশক্তি, দেখ এম তো ফিক্সড মানে কত স্থির আছে, তাহলে ওর গতিশক্তি কি হবে জিরো। টু এম কে আমি জাস্ট ছেড়েছি, ছেড়েছি মানে বেগ কত জিরো, তার মানে এ ফিক্সড আছে আর একে আমি ছেড়েছি, ছেড়েছি মানে কোনো বেগ তখনও পাইনি, তাহলে প্রাথমিকভাবে দুজনের মোট গতিশক্তি কত জিরো। এবারে স্থিতিশক্তি, স্থিতিশক্তি কি হবে দেখ, একটার ভর কত এম, একটার ভর টু এম, মাঝে গ্যাপ কত ফোর আর, তাহলে স্থিতিশক্তি কত মাইনাস জি, একজনের ভর এম আর একজনের ভর টু এম, মাঝে গ্যাপ কত ফোর আর, তাহলে মোট গতিশক্তি জিরো আর স্থিতিশক্তি হলো এটা সমান। এবারে ফাইনাল কাইনেটিক এনার্জি, এম তো তখনও ফিক্সড, তাহলে এম এর তো কোনো গতিশক্তি নেই, বাট টু এম এখন কিন্তু ভি বেগে আসছে, তাহলে টু এম এরই হবে গতিশক্তি কত হবে হাফ, গতিশক্তির ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার, এম কার টু এম এর, হাফ টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা হলো কি টু এম এর গতিশক্তি, কেন কি এম তো ফিক্সড আছে, তো বাধাই আছে। আচ্ছা, স্থিতিশক্তি কত হবে না মাইনাস জি, এখন এম আর টু এম, এম টু এম, মাঝে গ্যাপ কত আর, চলো এখান থেকে ভি বার করতে হবে। ক্যালকুলেশন তোদের বোঝা গেছে কি, কারোর অসুবিধা আছে কিনা? প্রাথমিক গতিশক্তি জিরো, স্থিতিশক্তি এটা, অন্তিম গতিশক্তি এটা, অন্তিম স্থিতিশক্তি এটা, জাস্ট ভি বার করতে হবে। কি করবি, এদিকে নিয়ে যা, ভি কে আলাদা কর, করে ভি এর মান বার কর, কারোর ভুল হয় না জেনে কিন্তু ক্যালকুলেশন। কত উত্তর হচ্ছে রুট ওভার থ্রি জিএম বাই টু আর, রুট ওভার থ্রি জিএম বাই টু আর হবে উত্তর। দেখ যার হয়নি একবার দেখে নে কি হচ্ছে এখানে। প্রথমে কি হবে, এটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে কত হবে জি, জি টু এম এ স্কোয়ার বাই আর, আর অলরেডি এখানে আছে একটা দুই কেটে যাবে দেখ, এই যে দুই, তাহলে এটা কত যে মাইনাস জি এম এ স্কোয়ার বাই টু আর সমান
এখান থেকে 2 কেটে যাবে, তাহলে কত হবে এম ভি স্কোয়ার, এই তো। তারপরে কি হবে এখান থেকে, আমি নিয়ে নিচ্ছি এদিকে এম ভি স্কোয়ার সমান, এটা পুরোটা দেখ 2r লসাগু, 2r হচ্ছে লসাগু, তাহলে এখানে আর আছে মানে উপরে যাবে 2, তাহলে কত হবে 4 জি এম স্কোয়ার মাইনাস, নিচে 2r আছে মানে উপরে হবে তো জি এম স্কোয়ার, তাহলে কত হলো এটা এম ভি স্কোয়ার সমান, এম ভি স্কোয়ার সমান কত হলো না 3 জি এম স্কোয়ার বাই 2r। ঠিক আছে, একটা এম কেটে যাবে উভয় সাইড থেকে, স্মল এম কেটে যাবে। তো এখানে কি হচ্ছে দেখ, স্মল এম যদি কেটে যায় তাহলে কত হচ্ছে না ভি স্কোয়ার সমান 3 জি এম, একটা এম কেটে যাচ্ছে তাহলে ওইদিকে একটা এম থাকবে বাই 2r, তাহলে ভি হয়ে যাবে কত না √3 GM/2r। একদম ক্লিয়ার হয়েছে তো, অসুবিধা নেই। তাহলে 2m ভরের বস্তু কণাটার বেগ কত হবে না √3 GM/2r। এ তো হ্যাঁ পড়াবো না কেন। এবার দেখ এই কোশ্চেনটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, আগে ছিল কি এম আর 2m কি ছিল, একটা এম ছিল কি ফিক্সড ছিল, 2m ছিল কি ফ্রি, বাট এরকম তো হওয়া উচিত নয় যে একজন ফিক্সড আছে একজন ফ্রি আছে সবসময়। আমি যদি বলি দুজনেই ফ্রি আছে তখন কি হবে, ওই একই কোশ্চেন, তবে এখানে স্টেপ কিন্তু বেড়ে যাবে, এটা যে কোশ্চেন হবে তার কিন্তু স্টেপ বেড়ে যাবে, কেন কি দুটো অজানা রাশি চলে আসবে। দেখ ছবি আঁকলে বুঝতে পারবি। এই কোশ্চেনটা ছিল কি রকম, এটা এম, এটা এম, আরেকটা হচ্ছে কত না 2m, এদের মধ্যে গ্যাপ আছে এখন কত 4r, এটা ফ্রি আছে এটাও ফ্রি, দুজনেই ফ্রি আছে। ক্লিয়ার, তাহলে কোশ্চেন কি হলো, এম এবং 2m ভরের দুটি বস্তু কণাকে 4r ব্যবধান হতে ছেড়ে দিলে তারা 4r ব্যবধান হতে ছেড়ে দিলে যখন তাদের মধ্যে ব্যবধান স্মল আর হয় তখন কণা দুটির বেগ নির্ণয় করো। এখানে কিন্তু দুজনেরই বেগ আসবে v1 আর v2, প্রবলেম এই জায়গায়, মানে দুটো অজানা রাশি। আগে তো ছিল একটারই বেগ বার করতে হবে, একটা ইকুয়েশন দিয়ে চলে গেছে, এবারে কিন্তু দুটো অজানা রাশি, মানে এম এরও বেগ চাই 2m এরও বেগ চাই, প্রবলেম এই জায়গায়। দেখ ইকুয়েশন তুই লিখে দেখ কি হচ্ছে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগবে এটা বুঝতে পারছিস, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি ফাইনাল, পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। ঠিক আছে, প্রথমে দুজনকে জাস্ট ছাড়া হয়েছে, তাহলে প্রাথমিক গতিশক্তি কত হবে 0, অসুবিধা নেই, প্রাথমিক গতিশক্তি কি হবে 0, কেন কি ছেড়েছি দুজনকে। আচ্ছা প্রাথমিক স্থিতিশক্তি কত হবে -g, একজনের ভর m একজনের কত 2m, বাই মাঝে গ্যাপ কত 4r সমান। এইবারে দেখ কি হচ্ছে, ফাইনাল যে কন্ডিশন হচ্ছে সেটা কি, m আর 2m এদের মধ্যে গ্যাপ কত হবে r, ফাইনালি সেই দেখ কি হবে, দেখ ও আসবে ও আসবে, কেন কি দুজনেই ফ্রি, যখন এদের মধ্যে গ্যাপ, তো এটা কত হবে আমি ধরে নিচ্ছি এর বেগ v1 আর এর বেগ v2, দুজনের কিন্তু বেগ থাকছে এখানে, তাহলে দুজনের গতিশক্তি হবে, প্রথমে দেখ এম এর গতিশক্তি কত হবে হাফ এম v1 স্কোয়ার, তাই তো প্রথমটার গতিশক্তি, প্লাস গতিশক্তি কোনো সময় ঋণাত্মক হয় না, প্লাস হাফ দ্বিতীয়টার ভর কত 2m, আর বেগ কত v2, তাহলে v2 স্কোয়ার, এটা হলো কি দুজনের মোট গতিশক্তি, হাফ এম v1 স্কোয়ার প্রথমটার গতিশক্তি, হাফ 2m v2 স্কোয়ার দ্বিতীয়টার গতিশক্তি,
এখন স্থিতিশক্তি কত হবে দুজনের? মাইনাস জি, একজনের ভর এম, একজনের ভর 2m। এখন মাঝে গ্যাপ কত? আর। এখন মাঝে গ্যাপ আর। ঠিক আছে, এইখানে প্রবলেম কি দেখ, অজানা রাশি কে কে? V1 আর V2। আর ইকুয়েশন পেয়েছিস কটা? একটা। দুটো অজানা রাশি, একটা ইকুয়েশন, সম্ভব সমাধান করা? সম্ভবই না, কোনোভাবে সম্ভবই না। তাহলে এখানে কি করতে হবে দেখ, আরো একটা জিনিস আসবে কি, আমি যদি বলি দেখ এম আর 2m পরস্পরকে তো আকর্ষণ করছে, ঠিক না? যদি এদের দুজনকে আমি একটাই সংস্থা ধরে নিই, তাহলে বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হয়েছে? না, বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হয় না। দুজন দুজনকে আকর্ষণ করছে, ওটা ওদের নিজেদের মধ্যে বল, বাইরের থেকে কোনো বলই প্রযুক্ত হয়নি, মানে এফ এক্সটার্নাল কি? জিরো। নিউটনের গতিসূত্র তোরা পড়েছিলি যে এফ এক্সটার্নাল সমান ডিপি বাই ডিটি, মানে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এফ এক্সটার্নাল জিরো, বাইরের থেকে প্রযুক্ত বল জিরো, মানে ডিপি বাই ডিটি কি হচ্ছে? জিরো। তার ডেরিভেটিভ জিরো হয়, যে ধ্রুবক। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? জিরো হয়। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় না? জিরো হয়। তাহলে এখানে পি হচ্ছে কি? কনস্ট্যান্ট থাকবে, নাকি না? এখানে কি হবে? পি কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট মানে ভরবেগ ধ্রুবক থাকবে। ভরবেগ ধ্রুবক মানে কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। একটা সিওএমই আর একটা সিওএলএম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে। আচ্ছা বল, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এনার্জি হচ্ছে কি? মানে শক্তি, শক্তি হচ্ছে কি? স্কেলার রাশি, এই জন্য আমরা ডাইরেক্ট যোগ করেছিলাম। কিন্তু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগ, ভরবেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। আমরা ভরবেগকে কি লিখি? পি ভেক্টর সমান এম ভি ভেক্টর, ভর গুণ বেগ। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগের সংরক্ষণ তো আছে এখানে। দেখ প্রথমে বল ইনিশিয়াল, ইনিশিয়াল মোমেন্টাম সমান ফাইনাল মোমেন্টাম হবে, এটা বলছে ভেক্টর কিন্তু। আচ্ছা ইনিশিয়াল মোমেন্টাম আমি যদি বলি, এম ভরের কণাটার প্রথমে বেগ কত ছিল? জিরো। তাহলে ওর ভরবেগ কত? জিরো। এম ভরের বেগ কত ছিল? জিরো। দুজনেরই ভরবেগ জিরো, সমান। এবার দেখ এম ভরের কণাটা ডান দিকে যাচ্ছে v1 বেগে, আমি চাইলে এম v1 আই ক্যাপ লিখতে পারি, বাট আই ক্যাপ আমি নিচ্ছি না, বেকার ঝামেলা। ডান দিকেরটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে বাম দিকেরটা কি হবে? নেগেটিভ, ভেক্টর হিসাবে। তাহলে এম v1 এটা ডান দিকে হওয়ার জন্য আমি পজিটিভ নিয়েছি। তাহলে এরপরে কি হবে? মাইনাস 2m v2। এখান থেকে দেখ 2m v2 সমান এম v1, এম এম কেটে গেল, তাহলে হলো কত না? v1 সমান 2v2। এই একটা ইকুয়েশন পাওয়া গেল। প্রথমটা ছিল ওখানে, দ্বিতীয়টা হলো এখানে। লেখ এতটা পর্যন্ত। দুটো ইকুয়েশন এসছে। প্রথমটা ছিল কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে, দ্বিতীয়টা হলো কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে। এতটা পর্যন্ত লিখে আয়। দুটো ইকুয়েশন পাওয়া গেছে। কি জিজ্ঞেস করছে? v1 এবং v2 চাই। চল দেখ এটাকে সমাধান করব কিভাবে। এটা মুছে দিচ্ছি এখান থেকে এতটা, এটা কি করবি বল, কিভাবে সমাধান করবি? কেউ করতে পারবি? v1 এর জায়গায় 2v2 বসিয়ে দিতে হবে, দিলে v2 এর মান বাড়িয়ে যাবে, ঠিক না? তাহলে এখান থেকে দেখ কত হচ্ছে, এটা প্রথমে এটাকে এদিকে নিয়ে চলে আয়, এটাকে এদিকে নিয়ে চলে আয়, কত হবে? জি 2m স্কয়ার বাই আর। আর এটা কত হচ্ছে? এই যে 2 একটা কেটে যাচ্ছে, মাইনাস জি এম স্কয়ার বাই 2r। এটাকে এদিকে নিয়ে এলাম, আর এটা তো আছে এই সাইডে, অসুবিধা তো নেই। আর চাইলে তোরা আরেকবার এই ইকুয়েশনটা লিখতে পারিস, লিখে তারপরে লিখতে পারিস নিচে, নিচ থেকে। সমান কত হবে দেখ, হাফ এম v1 এর জায়গায় কি লিখবো? 2v2। v1 এর জায়গায় কি লিখবো? 2v2। এই যে v1 সমান 2v2। তাহলে হাফ এম v1 এর জায়গায় লিখছি 2v2, তার আবার হোল স্কয়ার, প্লাস এখান থেকে তো একটা 2 কেটে যাবে, এই যে 2, 2 কেটে গেলে কত হচ্ছে? এম v2 স্কয়ার, এম v2 স্কয়ার। ঠিক আছে,
ঠিকঠাকই আছে। এরপরে কি হবে এখান থেকে, ঠিক আছে না? এরপরে কত হচ্ছে না এখানে 2r লসাগু, এটা আগে করেছি। দেখ এটা 4gm² মাইনাস gm² মানে 3gm² হবে এটা। আচ্ছা এখানে দেখ হাফ m, এটা কত হচ্ছে 4v2² প্লাস mv2²। এখান থেকে একটা কেটে যাবে কত 2, তাহলে এটা কত হলো 2mv2² প্লাস mv2², তাই না? তার মানে কত হচ্ছে 3mv2²। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে 3gm²/2r সমান 3mv2²। m যাবে একটা, 3 ও যাবে, তাহলে এখান থেকে m কাটলে কত হচ্ছে gm/2r সমান v2²। তাহলে v2 কত হচ্ছে √gm/2r। এটা হলো কি না দ্বিতীয় কণাটার বেগ। তাহলে v1 কত হবে, v1 সমান 2v2। 2v2 এর মান কত √gm/2r, একদম √gm/2r। ঠিক আছে এতটা? হ্যাঁ, এবার পৃথিবী ছেড়ে তোদেরকে মঙ্গল গ্রহে পাঠানো হবে, দেখ কিরকম হচ্ছে। দেখ কোশ্চেন হচ্ছে কি, যে ডেটা আছে আমি সেখান থেকে নিচ্ছি। এম এম ওকে, দেখ এটা হলো একটা গ্রহ, ঠিক আছে? এর ভর কত হচ্ছে না m, পৃথিবী, ঠিক আছে? m, এর ব্যাসার্ধ কত না r, ঠিক আছে? নিচ্ছি। এবারে এই গ্রহের কেন্দ্র হতে 6r ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে 6r ডিস্টেন্সে অপর একটা গ্রহের কেন্দ্র, এবং তার ভর হচ্ছে কত না 4m, 4m, এবং তারও ব্যাসার্ধ r দেওয়া আছে, সুবিধা করার জন্য rই দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো, আগে আঁক ভালো করে। দুটো গ্রহেরই ব্যাসার্ধ r, একজনের ভর m তো আরেকজনের ভর কত 4m, একজনের ভর m তো আরেকজনের ভর কত হচ্ছে 4m, একদম 4m, আর তাদের কেন্দ্রের মধ্যে ব্যবধান কত 6r, ঠিক আছে? 6r, ঠিক আছে? 6r, বড় ছোট হবে না, দুজনেরই ব্যাসার্ধ সেম, আর আর দেওয়া আছে, বাট একজনের ভর আর একজনের থেকে 4 গুণ, ঠিক আছে? এবারে প্রশ্ন কি, প্রশ্ন লেখ যে স্মল এম ভরের গ্রহের পৃষ্ঠ হতে, কোশ্চেন লেখ স্মল এম ভরের, ক্যাপিটাল এম, সরি ক্যাপিটাল এম ভরের পৃষ্ঠ হতে, ক্যাপিটাল এম ভরের পৃষ্ঠ হতে স্মল এম ভরের বস্তু কণাকে, হ্যাঁ ক্যাপিটাল এম ভরের কি বলেছি গ্রহের পৃষ্ঠ হতে, ঠিক আছে অসুবিধা নেই। ক্যাপিটাল এম ভরের পৃষ্ঠ হতে স্মল এম ভরের বস্তু কণাকে ন্যূনতম কত বেগে ছুঁড়ে দিলে সেটি 4 ক্যাপিটাল এম ভরের গ্রহের পৃষ্ঠে পৌঁছে যাবে। মানে কি হচ্ছে এখানে দেখ, এটা তুই এরকম ভাবতে পারিস, ধরো এটা পৃথিবী, এটা ধরো অন্য কোনো গ্রহ, এখান থেকে আমি একটা কি করছি স্মল এম ভর এর পৃষ্ঠে আছে, একে এখান থেকে কত বেগে ছুঁড়ে দিলে এখানে পৌঁছে যাবে, ঠিক আছে? এটা তো হিসাব অনুযায়ী অনেকে ভাববে কি ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এই গ্রহের পৃষ্ঠ, আর ফাইনাল পয়েন্ট কোনটা, এই গ্রহের পৃষ্ঠ। তো কি করবে কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল,
সমান এখানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি ফাইনাল, পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কিন্তু উত্তর ভুল চলে আসবে। কেন ভুল চলে আসবে? দেখ, অ্যাকচুয়ালি এখান থেকে এখানে পাঠানোর মানে পাঠানোরই প্রয়োজন নেই, কতটা পাঠালে হয়ে যাবে। যেমন তোদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখ আমি বললাম ধরো এদিকে আছে ইন্ডিয়া, এদিকে আছে পাকিস্তান, চলো মারামারি হবে, ঠিক আছে? ঠিক আছে, তো কি হয়েছে দেখ, একজন লোক যে না ইন্ডিয়ারই, সে এখানে আটকে গেছে কোনোভাবে। এখন এ চাইছে কি এদিকে যেতে, তো এর যে প্রবলেম সে হচ্ছে কি না এই বর্ডার পর্যন্ত আসতে প্রবলেম, তাই না? যদি কোনোভাবে এই বর্ডারে পৌঁছে যায় তারপরে তো ও সাইডে চলে যাবে। তো এখানেও সেম জিনিস কি হচ্ছে, যেমন আমি যদি বলি একটার ভর এম আর একজনের ভর 4m, আশা করি তোরা এটা জানিস যে কোথাও একটা নিউট্রাল পয়েন্ট হয়। কোথায় হয়? তোরা এইখানে কোথাও নিউট্রাল পয়েন্ট। এই নিউট্রাল পয়েন্টের মানে কি? নিউট্রাল পয়েন্টের মানে হলো এখানে যদি আমি কোনো ভরকে রাখি, এর ওপরে দুজন সমান সমান বল প্রয়োগ করবে, এর ওপরে দুজন সমান সমান বল প্রয়োগ করবে, তবেই তো এটা নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, যদি আমি এই সাইডে ভর থাকে এম, তখন কি হবে দেখ, এই এম একে বেশি টানবে আর 4m একে কম টানবে। মানে নিউট্রাল পয়েন্টের এই সাইডে এম এর প্রভাব বেশি, আর এর এই সাইডে কি হচ্ছে 4m এর প্রভাব বেশি। তো দেখ, আমাকে বলেছে এম থেকে মিনিমাম কত বেগে ছুড়ে, ক্যাপিটাল এম, এই যে এই গ্রহের পৃষ্ঠ হতে মিনিমাম কত বেগে ছুড়ে দিলে সে ওই গ্রহের পৃষ্ঠে পৌঁছে যাবে। তো আমি কি করব, এখান থেকে আমি এমন একটা বেগে ছুড়ে দেব যাতে ও নিউট্রাল পয়েন্ট পর্যন্ত পৌঁছে যায়। তারপরে তো অটোমেটিকলি 4m ওকে টেনে নেবে না, আমাকে 4m এর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছানোরই দরকার নেই, আমি নিউট্রাল পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিলেই তারপরে 4m এর ক্ষেত্রে পৌঁছে যাবে, অটোমেটিকলি ও টেনে নেবে। তার মানে কি, যে আমি যদি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে কোনো কিছু জিনিসকে পাঠাতে চাই, একদম মঙ্গল গ্রহের পৃষ্ঠ পর্যন্ত পাঠাতে হবে না, পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রকে ছাড়িয়ে যখনই মঙ্গল গ্রহের মহাকর্ষের মধ্যে প্রবেশ করে যাবে, মানে ওইটাই হচ্ছে নিউট্রাল পয়েন্ট, যা প্রবেশ করে যাবে মঙ্গল গ্রহ ওকে নিজের থেকেই টেনে নেবে। তাহলে আমাকে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এই গ্রহের পৃষ্ঠ। ফাইনাল পয়েন্ট এখানে কোনটা নেবো না, নিউট্রাল পয়েন্ট, না তো কি এই গ্রহের পৃষ্ঠ। তাহলে এখানে কথা হলো যে নিউট্রাল পয়েন্ট তো বলছি, কিন্তু নিউট্রাল পয়েন্ট কোথায় সেটাও তো দেখতে হবে না। নিউট্রাল পয়েন্ট তাহলে এখানে বার করতে হবে, কোথায়? এই দেখ, এখানে দেখ এম আর 4m, এদের কেন্দ্রের মধ্যে গ্যাপ কত? 6r। কেন্দ্রের মধ্যে গ্যাপ কত? 6r। তাহলে আমি ধরছি নিউট্রাল পয়েন্ট এম থেকে এক্স ডিস্টেন্সে আছে, ছোটটার থেকে। তাহলে এক্স সমান কত হবে? টোটাল ডিস্টেন্স কত? 4r। 4r বাই নিচে কি হবে? রুট ওভার বড়টার ভর 4m বাই ছোটটার ভর m প্লাস 1, কত হবে তাহলে? 6r বাই রুট ওভার 4 মানে 2 প্লাস 1, 6r বাই 3 মানে হচ্ছে 2r। তার মানে বলছে কি যে m ভরের গ্রহের কেন্দ্র হতে 2r ডিস্টেন্সে। তো তার মানে কি হলো, এটা m ভরের গ্রহ, তার কেন্দ্র হতে এতটা হলো কত না 2r, কেন্দ্র হতে এতটা হলো 2r নিউট্রাল পয়েন্ট, আর এর কেন্দ্র হতে এতটা কত হবে? 4r, এই গ্রহের কেন্দ্র 4r। তবে হ্যাঁ, গ্রহের ব্যাসার্ধ কিন্তু আছে কত? r, এই গ্রহের ব্যাসার্ধ r, আর এরও ব্যাসার্ধ কত? r, ঠিক না? তাহলে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এই গ্রহের পৃষ্ঠ, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে স্মল m ভরের গ্রহের পৃষ্ঠ, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এই যে এটা ইনিশিয়াল। আর ফাইনাল পয়েন্ট কোনটা? এই যে নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল, ঠিক? তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করছি। আচ্ছা, কার গতির কথা বলা হচ্ছে এখানে? স্মল এম ভরের, এখানে গ্রহের কোনো গতি হচ্ছে না, স্মল এম ভরের, ঠিক আছে? স্মল এম ভরের গতির কথা বলা হচ্ছে। তাহলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমি কার ইউজ করছি? স্মল এম ভরের, যেটাকে এখান থেকে ছুড়ে দেওয়া হয়েছে, স্মল এম।
কত বেগে ছোড়া হয়েছে? ভি বেগে, ভি বেগে। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি ফাইনাল, পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। ঠিক আছে, চলো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, স্মল এম ভরের বস্তুকে কত বেগে ছোড়া হয়েছে? ভি বেগে। তাহলে প্রাথমিক গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস প্লাস এই পোটেনশিয়াল এনার্জি লেখা কিন্তু এখানে যথেষ্ট টাফ আছে। পোটেনশিয়াল এনার্জি দেখ, স্মল এম ভর, এখানে কে কে আছে আরো? এই একটা গ্রহ আছে, এখানেও একটা গ্রহ আছে, তাই না? স্মল এম ভর, স্মল এম ভর ক্যাপিটাল এম ভরের গ্রহের কোথায় আছে? পৃষ্ঠে আছে, তাই না? দেখ এখানে আমি পোটেনশিয়াল এনার্জি লিখছি, কার কার জন্য হবে আগে দেখ। স্মল এম ভর, এই যে স্মল এম ভর তো আছে, এর সাইড বাই সাইড আরো কে কে আছে? ক্যাপিটাল এম ভরও আছে, আবার 4m ভরও আছে। তাহলে একটা, এটা সংস্থা যদি হয়, একবার কি হবে? ক্যাপিটাল এম এর জন্য স্মল এম এর স্থিতিশক্তি, আর 4m এর জন্য স্মল এম এর স্থিতিশক্তি, তাই না? তো কত হবে না, দেখ ক্যাপিটাল এম এর পৃষ্ঠে আছে স্মল এম, তাহলে ক্যাপিটাল এম এবং স্মল এম এর মধ্যে ডিস্টেন্স কত? আর। তাহলে ক্যাপিটাল এম এর জন্য কত স্থিতিশক্তি হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ক্লিয়ার? এরপরে 4m এর জন্য কত হবে? মাইনাস জি, কত লিখবো? 4m স্মল এম বাই 4m এর কেন্দ্র হতে স্মল এম পর্যন্ত কত ডিস্টেন্স বল? দেখ এর কেন্দ্র হতে এর কেন্দ্র, এর কেন্দ্র হতে এর কেন্দ্র 6r, 6r, এখান থেকে এতটা আর বাদ, তাহলে এর কেন্দ্র হতে এটা কত? 5r, 5r। এতটা পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? লেখ, যতটা লেখা হয়েছে এতটা লেখ। এটার জন্য স্থিতিশক্তি, এটার জন্য স্থিতিশক্তি, ঠিক আছে? এম এর জন্য স্থিতিশক্তি কত হবে না, এম এর কেন্দ্র হতে স্মল এম পর্যন্ত কত না আর ডিস্টেন্স, আর 4m এর কেন্দ্র হতে এম পর্যন্ত ডিস্টেন্স কত? 5r। কেন কি এর কেন্দ্র হতে এর কেন্দ্র টোটাল 6r, এখান থেকে এতটা হচ্ছে কত? আর। তাহলে আর বাদ গেলে কত হচ্ছে? বাদ বাকিটা 5r। এরপরে নিউট্রাল পয়েন্টে যেতে যেতে ওর বেগ কিন্তু জিরো হয়ে যাবে, আস্তে আস্তে বেগ কমতে কমতে জিরো হয়ে যাবে। তবে মিনিমামের কথা বলেছি, মানে নিউট্রাল পয়েন্টে গিয়ে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? জিরো, কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে। হয়েছে। পোটেনশিয়াল এনার্জি, এইবারে দেখ পোটেনশিয়াল এনার্জি কত হবে। পোটেনশিয়াল এনার্জি ভালো করে দেখ, এখন বল ফাইনাল কোনটা? নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্টে যখন এম ভরটা আছে তখন অ্যাকচুয়ালি কি দেখ, স্মল এম, ক্যাপিটাল এম, 4m, এদের নিউট্রাল পয়েন্ট যেটা ছিল, এটা নিউট্রাল পয়েন্ট ছিল। নিউট্রাল পয়েন্টে এখন স্মল এম ভর আছে, বল এম থেকে কতটা ডিস্টেন্স আছে? 2r, আর 4m থেকে কতটা ডিস্টেন্স আছে? 4r। তাহলে আমি স্থিতিশক্তি বার করতে পারবো না? কত হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, গ্যাপ কত? 2r, তারপরে মাইনাস জি 4 ক্যাপিটাল এম স্মল এম, গ্যাপ কত? 4r, গ্যাপ কত? 4r। এইগুলোকে ক্যালকুলেশন করলে ভি এর মান বার হবে। এটা ক্যালকুলেশন করে ফাইনাল ভি এর মান বার করে ছুটি। এটা যেই মেনের কোশ্চেন ছিল, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে ভি এর মান বার করতে হবে। এত ডিফিকাল্ট অঙ্ক দেবে না এইচএসে, কোনোদিনই দেয় না, দেবেও না। বাস এটা করলে কি হবে জানিস, অনেক ডায়াগ্রাম বা এই যে ক্যালকুলেশন, অনেক বড় অঙ্ক করলে লাভ কি, ছোট অঙ্ক তোর কাছে ইজি হবে, তাই না? একটা বড় অঙ্ক করা মানে কি, সেই বড় অঙ্কে অনেক পার্ট থাকে, বাদ বাকি কি হবে, ছোটগুলো তখন তো তোর কাছে ইজি হয়ে যাবে না। আর সবসময় যদি এইটুকু চুটুর পুটুর অঙ্ক করিস তাহলে কি হবে, একটু যদি বড় দিয়ে দেয় তখনই সমস্যা। কত উত্তর আসছে? √3gm/5r হতে পারে, √3gm। আমি একবার করে দিচ্ছি তাড়াতাড়ি, দেখ কত হবে। এখান থেকে হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, তাড়াতাড়ি করছি, হাফ এম ভি স্কোয়ার সমান
এটা হবে কত না চলো কত হবে এখানে সমান, প্রথমে এই সাইডটা করছি, এটা কত হবে 4r, 4r লসাগু, এটা হবে 2, চলে এখান থেকে আর কেটে যাবে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে লসাগু হবে কত না আর 2r, 2r লসাগু হলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, আর এটা কত হবে মাইনাস মাইনাস 2g ক্যাপিটাল এম স্মল এম, এটা। তারপরে এখানে কি হবে প্লাস, প্লাস কত হয়ে যাবে এটা 5r, 5r, এটা কত হয়ে যাবে না 5g ক্যাপিটাল এম স্মল এম, এটা হবে কত না 4g ক্যাপিটাল এম স্মল এম, তো এটা হচ্ছে কত না -3 জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, এটা কত হচ্ছে 5r, 5r, 5 4 9, হ্যাঁ কত হচ্ছে এটা 9g ক্যাপিটাল এম স্মল এম, তারপরে লসাগু কত হচ্ছে 10r, লসাগু 10r হচ্ছে, 10r লসাগু হলে এখান থেকে কত হবে না 5 -15g ক্যাপিটাল এম স্মল এম, আর এটা হয়ে যাবে কত 18g ক্যাপিটাল এম স্মল এম, হাফ এম ভি স্কোয়ার, এটা চলছে এদিকে, হাফ এম ভি স্কোয়ার সমান কত হবে 3g ক্যাপিটাল এম স্মল এম বাই 10r, এখান থেকে একটা এম গেল, এখান থেকে 5, হয়ে গেছে, ভি সমান √3g ক্যাপিটাল এম বাই 5r। বাস এই পর্যন্ত থাকবে আজকের, কটা বাজে বলছি।